নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা প্র্যাকটিস সেট 46 নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু 1 থেকে 45 অর্থাৎ 45টা সেট কিন্তু দেওয়া হয়েছে। আর কদিন পরেই ফুড এসআই, কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো তোমরা অবশ্যই যারা নিউ ভিউয়ার্স আছো, মানে তারা তো অবশ্যই আগেরগুলো দেখে নাও। আর যারা এতদিন ধরে তোমরা দেখছো, তাহলে বুঝতে পারছো তোমরা কতটা পরিমাণ তোমাদের কাছে এই সেটগুলো লাভদায়ক হয়েছে। তো আর বেশি কথা না বেরিয়ে আজকে আমরা যে 46 যে সেট নিয়ে আলোচনা করব সেটা নিয়ে শুরু করি, চলো। আর প্রিপারেশন কিন্তু তোমরা ভালো করে নাও, এটাই বলার। আর এখন কিন্তু প্র্যাকটিস সেট করে যাও। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন বলছে, ভারতীয় বায়ুসেনা দিবস কবে পালিত হয়? 5ই অক্টোবর, 19 অক্টোবর, 8ই অক্টোবর নাকি 28শে অক্টোবর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ 8ই অক্টোবর কিন্তু ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হয়। দেখো, এই বায়ুসেনা থেকে এটা যেহেতু এখন বর্তমানে মানে বায়ুসেনা প্রধান কে আছেন, তিনি কিন্তু এয়ার মার্শাল VR চৌধুরী। ওকে, সেরকমভাবে বায়ুসেনা তোমার এমনি সেনাপ্রধান কে আছে? মনোজ পাণ্ডে। আরও তোমার হচ্ছে নৌবাহিনীর প্রধান কে আছে? এগুলো কিন্তু অবশ্যই এর সাথে সাথে জেনে রাখা উচিত। আমি কিন্তু ভিডিওতে, এর আগের কোনো না কোনো ভিডিওতে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই কারণে বারবার একই জিনিস আর বললাম না এই মুহূর্তে, কারণ আমি চাই এখন তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এবং শর্ট টাইমে কীভাবে এই টোটাল 50টা কোশ্চেন কমপ্লিট করা যায়। দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে কণাগুলি প্রকৃত স্থানান্তর না ঘটে, কি বলছে? যে প্রক্রিয়ার মাধ্যমে কণাগুলির আচ্ছা, মনে করো এটা একটা লোহার রড, ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। এটা মনে করো একটা লোহার বা কোনো একটা ধাতব দণ্ড। তা বলছে এর মধ্যে বিভিন্ন কণা আছে, তো কণাগুলির প্রকৃত স্থানান্তর হয় না, অর্থাৎ এই কণাটা কখনো এই দিকে যায় না, তো প্রকৃত স্থানান্তর হয় না, কিন্তু তাপের স্থানান্তর ঘটে, অর্থাৎ তাপের প্রবাহ এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যায়। তো এই প্রক্রিয়াকে কি বলা হয়? তো মনে রাখবে, যদি এই কণাগুলির স্থানান্তর না হয়ে শুধুমাত্র তাপের ফ্লো হয়, তখন সেটাকে বলা হয় পরিবহন। আর যদি তোমার তাপের ফ্লোর সাথে সাথে এই কণাগুলোরও ফ্লো হয়, তখন তাকে বলা হয় পরিচলন। আর যদি যে শুধুমাত্র তাপের ফ্লো হয়, মানে কোনো মাধ্যম ছাড়াই, কোনো মাধ্যম লাগে না, যেখানে কোনো মাধ্যম ছাড়াই তাপ তোমার, যেমন সূর্য থেকে, সিম্পল এক্সাম্পল দিই, সূর্য থেকে যে পৃথিবীতে তাপ আসে, সেখানে কোনো মাধ্যম আছে? যেমন আমি যদি মহাবিশ্বের, মানে পৃথিবী পৃষ্ঠে নয়, ট্রপোস্ফিয়ারে নয়, বায়ুমণ্ডল আছে, কিন্তু ট্রপোস্ফিয়ারের বাইরে তো তোমার ফাঁকা আছে, মানে সেখানে বায়ুমণ্ডল নেই। যেমন চাঁদ, তো চাঁদে কি আলো আসে না? তো আলো আসে, সূর্য থেকে যে আলো আসে সেটা কিন্তু বিকিরণ প্রণালীতে। ক্লিয়ার? এই বিকিরণের মাধ্যমে কিন্তু এই স্থানান্তর ঘটে। ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা পরিচলন বুঝলে, পরিবহন বুঝলে, বিকিরণ বুঝলে। দেখো, এইখান থেকে একটা দেয় কিন্তু, যে চলন মানে কি? চালিত হওয়া, অর্থাৎ তাপেরও সঞ্চালন হবে এবং সাথে সাথে তোমার কি কণারগুলোরও সঞ্চালন ঘটবে, তখন তাকে বলা হয় পরিচলন। আর পরিবহন কি? শুধুমাত্র তাপের সঞ্চালন ঘটবে, কিন্তু কোনো কণার সঞ্চালন ঘটবে না। আর বিকিরণটা কি? যেখানে মাধ্যমের প্রয়োজন হয় না তাপ সঞ্চালনের জন্য। দেখো, নেক্সট কোশ্চেন বলছে, সংসদের যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? স্পিকার, রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অবশ্যই এ, স্পিকার কিন্তু এই যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব করেন। কিন্তু যদি বলা হয় এই যে অধিবেশন ডাকে কে, মানে অধিবেশন আহ্বান করে কে, তখন কিন্তু অ্যান্সার হবে রাষ্ট্রপতি কিন্তু অধিবেশন আহ্বান করেন, আর সভাপতিত্ব করেন কে? স্পিকার। ক্লিয়ার? দেখো, এই রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, এদের তোমার ধারা, রাজ্যপালের যেমন, মানে রাজ্যপালের সংক্রান্ত তোমার অনেক কটা ধারা আছে, মানে ভীষণ ইম্পর্টেন্ট, 155, 153, 154। তো এই ধারাগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। আমি যেখানে ম্যাক্সিমাম ভিডিওতে এই জিনিসগুলো আলোচনা করেছি, যেখানে পেয়েছি তখনই আলোচনা করেছি, এখন বেশি করছি না। তার কারণ তোমরা আগের ভিডিওগুলো দেখো বারবার করে। যদি আমার বিশ্বাস করো, 1 থেকে এই যে 46 পর্যন্ত যে করছি, এই ভিডিওগুলো তোমরা যদি দেখে নাও, যারা নিউ, মানে তোমরা জাস্ট এই চাকরির জগতে যারা পা দিচ্ছ নতুন, তারাও ভীষণ উপকৃত হবে, তারা সবথেকে বেশিই হবে। তার কারণ কি? তোমরা কোনো বই খুঁজে দরকার নেই, তোমরা এই ভিডিওগুলো দেখো, দেখবে খুব ইম্পর্টেন্ট সব কোশ্চেন নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছি। এবং তার সাথে সাথে কি,
এই যে অপশানগুলো, এই অপশানের উপরও কিন্তু আমরা খুব জোর দিয়েছি বিভিন্ন তথ্য দেওয়ার। তো এই কারণে তোমাদের কিন্তু বেশি সুবিধা হবে, মানে বেশি অল্প সময়ে ম্যাক্সিমাম তোমরা জিনিস তৈরি করে ফেলতে পারবে, এই কারণেই বলছি। দেখো, বড় ইমামবাড়া কোথায় অবস্থিত? যোধপুর, আগ্রা, লখনৌ, দিল্লি। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন সি, উত্তরপ্রদেশের লখনৌতে কিন্তু এই বড় ইমামবাড়া অবস্থিত। এইখানে দেয় এই বড় ইমামবাড়া কে তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন কে? তো আসফ উদ্দৌলা। কি? আসফ উদ্দৌলা। আসফউদ্দৌলা কিন্তু এই বড় ইমামবাড়া কিন্তু তৈরি করেছিলেন। কোথায় এটা? উত্তরপ্রদেশের লখনৌতে। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। বলছে গোরানঘাট গিরিপথ কোন পর্বতের অন্তর্গত? পশ্চিমঘাট, পূর্বঘাট, সাতপুরা, আরাবল্লী। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু আরাবল্লী পর্বতের অন্তর্গত কিন্তু এই গোরানঘাট গিরিপথ কিন্তু আরাবল্লী পর্বতের অন্তর্গত। দেখো, পশ্চিমঘাট পর্বত যখনই বলছি তখন এর আগে তো দেখো পশ্চিমঘাট পর্বতের তোমার পূর্বঘাট, সাতপুরা এইসব পর্বতের যে তোমার সর্বোচ্চ শৃঙ্গ, এগুলো কিন্তু এর আগে অনেকবার বলেছি, তো এইখানে বলছি না। এখানে নতুন একটা জিনিস বলি, এই পশ্চিমঘাট পর্বত কিন্তু আবার 3 ধরনের, যেটা হচ্ছে তোমার পলঘাট, তারপর থলঘাট, পলঘাট বা পালঘাট, থলঘাট আর ভোরঘাট, এই 3টার কিন্তু অন্তর্গত পশ্চিমঘাট পর্বত। আর একটা জিনিস, আরাবল্লী পর্বতে যেমন গোরানঘাট গিরিপথ আছে, সেরকমভাবে তোমার হলদিঘাট গিরিপথ, কি হলদিঘাট গিরিপথও কিন্তু এই আরাবল্লী পর্বতের অন্তর্গত। তো এটাও এর সাথে মনে রেখো। আর বাকি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? সাতপুরা, তারপরে তোমার আরাবল্লী পর্বত, তারপরে পশ্চিমঘাট, পূর্বঘাট, এগুলো কিন্তু তোমরা কিন্তু দেখে নিও। ধূপগিরি, এগুলো অনেকবার বলেছি। ওকে, গুরুশিখর, কার কি, সব অনেকবার বলেছি, এগুলো কিন্তু অবশ্যই তোমরা ভিডিওর মারফত দেখে নিও। নিচের কোনটি রক্ততঞ্চনে সাহায্য করে? ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন এ। তো রাইট আনসার অপশন কে, এই অপশান সি, অর্থাৎ ভিটামিন কে কিন্তু তোমার রক্ততঞ্চনে সাহায্য করে। ক্লিয়ার? আর যেটা হচ্ছে ভিটামিন ই আর কেটা তোমরা গন্ডগোল করে নাও। ভিটামিন ই কিন্তু তোমার বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে। কি? বন্ধ্যাত্ব রোগ, যেসব মহিলাদের তোমার বন্ধ্যাত্ব মানে বুঝতেই পারছো, তোমরা জানো যেসব মহিলাদের বাচ্চা হতে সমস্যা হয় বা প্রেগনেন্সিতে প্রবলেম, তো সেই প্রতিরোধে কিন্তু সাহায্য করে কি? ভিটামিন ই। তো ই আর কে এর মধ্যে গন্ডগোল হওয়ার কোনো চান্স নেই। কে হচ্ছে রক্ততঞ্চন আর ই হচ্ছে তোমার বন্ধ্যাত্ব রোগ। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। স্কার্বি রোগটা কি? পরীক্ষায় দেয় যে স্কার্বি রোগের বৈশিষ্ট্য কী? তো বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে দাঁত থেকে, দাঁত বা মাড়ি দিয়ে রক্ত পড়া, আর মুখে দেখবে মানে তোমার ঘা হবে মাঝে মাঝে, যে জিহ্বায় ঘা হওয়া, এটাও কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়। হ্যাঁ, তো এই কারণে ঘা হলে আমরা কি? ভিটামিন সি খাই, ফল খেতে বলে। ওকে, ভিটামিন বি এর তো অনেক কটা পার্ট আছে, B1, B3, হ্যাঁ, B12, B5। তো এগুলোর প্রত্যেকটা রাসায়নিক নাম কিন্তু আসে। B1 থিয়ামিন, তারপরে হচ্ছে যেমন B12 হচ্ছে সায়ানোকোবালামিন, এবং এই B12টা ভীষণই ইম্পর্টেন্ট। তার কারণ এই B12 যে একটা ধাতু থাকে, B12 একটা ধাতু থাকে, সেগুলো কোন ধাতু থাকে? এটা পরীক্ষা আসে। B12 কিন্তু কোবাল্ট ধাতু থাকে, এবং যার রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। তো কোবালামিন কিন্তু এই কোবাল্টের জন্য এসছে। ভিটামিন এর অভাবে কী হয়? ফিনোডর্মা ভীষণ ইম্পর্টেন্ট। এসএসসি জিডিতে, এসএসসি এমটিএসে এসেছিলো, যে এখন কিন্তু ভিটামিন এ রাসায়নিক নাম সবাই জানে। হ্যাঁ, রেটিনল আর অন্ধত্ব বা রাতকানা, এটা সবাই জানে। কিন্তু ফিনোডর্মা অ্যাকচুয়ালি কি? ত্বক বা চামড়া খসে যাওয়া। হ্যাঁ, দেখবো অনেকের চামড়া গরম শীত যাই হোক একটু খসতে থাকে, বা একটু চামড়ায় ট্যান ধরে, তো এটা কিন্তু ভিটামিন এর অভাবে হয়। ভিটামিন এ কোথায় বেশি পাওয়া যায়? পরীক্ষা আসে গাজরে কিন্তু ভিটামিন এ বেশি পাওয়া যায়। তো গাজর কিন্তু ভীষণই ভিটামিন এর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ওকে, এইখানে এই জিনিসই আছে, আরও অনেক কিছু বলা যায়। আর এখানে এই যে এ কে, এই দুটো হচ্ছে এ আর কে হচ্ছে তোমার কি? স্নেহ দ্রবণীয় ভিটামিন। স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন 5টা। কি? এ ডি ই কে, এই ADEK, এই 4টে হচ্ছে স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন বা ফ্যাটের দ্রবণীয় ভিটামিন। আর পিটা নিয়ে এখন আলোচনা হয় না খুব একটা। তো বি কমপ্লেক্স আর তো তোমার ভিটামিন সি, এরা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। তো এইগুলো দেয় নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন। তো চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7, তহকক ই হিন্দ গ্রন্থের রচয়িতাকে? ওমর খৈয়াম আল-বিরুনি, ইবন বতুতা, আমির খসরু। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ আল-বিরুনি কিন্তু এই তহকক ই হিন্দ এর রচয়িতা।
আর কি তোমার এই তোমার আর এখানে ইবন বতুতা কার সময় ভারতে আসেন? ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন, যাকে পাগলা রাজা বলা হয়। আমির খসরুকে, আমির খসরু ভারতের তোতাপাকি হচ্ছে আমির খসরু। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তিকরণ গবেষণাগার এই প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? বলছে মহীশূর, মুম্বাই, চেন্নাই, দিল্লি। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু কর্ণাটকের মহীশূরে কিন্তু এই কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তিকরণ গবেষণাগারটি অবস্থিত, কর্ণাটকের মহীশূরে। আর এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1950 সালের তোমার 21শে অক্টোবর কিন্তু এই কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তিকরণ গবেষণাগারটি প্রতিষ্ঠা লাভ করে। নেক্সট কোশ্চেন, বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম, যে কোনো একটা স্টেডিয়াম থেকে কোশ্চেন কিন্তু দেবে। তো বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এটা কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, উড়িষ্যা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান ডি, অর্থাৎ উড়িষ্যাতে কিন্তু এই বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম কিন্তু অবস্থিত। আর এর সাথে একটা জিনিস মনে রাখো যে এই যে 2023 তোমার 2023-এ যে FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ যে হোস্ট করেছে কিন্তু তোমার উড়িষ্যা, আর এইখানে জয়ী হয়েছে কে? জয়ী হয়েছে জার্মানি। ক্লিয়ার? এটাও কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, জার্মানি কিন্তু এই তোমার হকি যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, মেন্স হকি ওয়ার্ল্ড কাপ যেটা উড়িষ্যাতে হয়ে গেল, সেখানে কিন্তু তোমার জার্মানি জয়ী হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? যকৃৎ, অগ্নাশয়, শুক্রাশয়, প্লীহা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা বা স্প্লিন। ওকে, ইংলিশ টার্মগুলো কিন্তু এর সাথে সাথে তোমরা একটু মনে রেখো, কেননা যারা SSC MTS দেবে তাদের তো এখন মনে হয় বাংলায় সব হয়, তবুও ইংলিশ টার্মগুলো দেখে রেখো। সবাই যে সেটা দেবে তা না, UPSCও কেউ কেউ দিতে পারো। ওকে, আর যকৃতে কি? যকৃতে কিন্তু অর্নিথিন চক্র সম্পন্ন হয়, তাই না? যকৃতে অর্নিথিন চক্র। আর অগ্নাশয় থেকে দুটো হরমোন নিঃসৃত হয়, যেটা কি অগ্নাশয় থেকে খুব ইম্পর্টেন্ট, ইনসুলিন আর হচ্ছে গ্লুকাগন, তাই না? এদেরকে পরস্পর বিপরীত হরমোন বলা হয়। শুক্রাশয় থেকে তোমরা জানো টেস্টোস্টেরন। আর শুক্রাশয়ের অবস্থান মানে বিশেষ করে গ্রুপ ডির কোশ্চেন তো খুব দারুণ কোশ্চেন হয় গ্রুপ ডিতে। রেলওয়ে গ্রুপ ডি 2018 যে পরীক্ষাটা হয়েছিল, তো সত্যি দারুণ কোশ্চেন হয়েছিল। তো সায়েন্স নিয়ে তোমাদের চিন্তা নেই, আমি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রুপ রেলের উপর বেস করে আমি বিভিন্ন সায়েন্সের, ওটা শুধু সায়েন্সেরই থাকবে, সায়েন্সেরও কিন্তু কিছু জিনিস টপিক ওয়াইজ নিয়ে আসবো। চলো নেক্সট কোশ্চেন, তাহলে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি? প্লীহা। বলছে সার্কি রাজবংশ কোথায় শাসন করতো? কাশ্মীর, মালব্য বা মালব, জুনাগড়, জৈনপুর। তো সার্কি রাজবংশ কোথায় শাসন করতো? এটা কিন্তু জৈনপুরে কিন্তু এই সার্কি রাজবংশ কিন্তু শাসন করতো। আর কি বলছে সার্কি রাজবংশ কোথায়? আচ্ছা জৈনপুর। এবার জৈনপুরটা কি? এবার এটাও বলে দিই, জৈনপুর হচ্ছে এই সার্কি রাজবংশের কিন্তু রাজধানী হচ্ছে জৈনপুর, যেটা ইউপিতে আছে। ওকে, নিচের কোন প্রাণীটি তিব্বতে পরিবহনের জন্য ব্যবহৃত হয়? কি বলেছে? মানে পরিবহন ক্ষেত্র হিসাবে ব্যবহার করা হয় নিচের কোন প্রাণীটি তিব্বতে পরিবহন ক্ষেত্র হিসাবে? ষাঁড়, লামা, ইয়াক, উট। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তিব্বতে পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত হয় নিচের কোন প্রাণীটি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু ইয়াক কিন্তু তিব্বতে পরিবহনের ক্ষেত্রে এই প্রাণীটি ব্যবহার করা হয়। G20 সংগঠন সৃষ্টি করেছে কোন গোষ্ঠী? G7, G15, G24 নাকি G77? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান এ, এই G7টাই পরবর্তীকালে কিন্তু G20 সংগঠন সৃষ্টি করেছে। ওকে, আগে G7 ছিল। নেক্সট কোশ্চেন, G20 থেকে কিন্তু কোশ্চেন এবার দেবেই, কেননা ভারতে তোমরা জানো ভারত হোস্ট করেছিল রিসেন্ট, যেটা হয়ে গেছে। এখন কিন্তু বর্তমানে G20 এবার হোস্ট করেছে যত সম্ভব। তো এর সাথে আর একটা জিনিস মনে রাখো, দেখো G20 রিসেন্ট তোমরা তো জানো যে 2023-এ ভারতে হয়ে গেল, 2024-এ যে তোমার G20 হোস্ট করছে সেটা কিন্তু ব্রাজিল। ক্লিয়ার? এটাও কিন্তু মনে রাখো, ব্রাজিল কিন্তু 2024-এ G20 হোস্ট করছে। দেখো 1919 খ্রিস্টাব্দের আইন কি নামে পরিচিত? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, মোরলেমিন্টো আইন নাকি মন্টেগু চেমসফোর্ড হবে, এটা জেমসফোর্ড না, চেমসফোর্ড আইন নাকি সনদ আইন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ 1919 একে বলা হয় মন্টেগু চেমসফোর্ড আইন। আর মরলেমিন্টো আইন কত? মরলেমিন্টো আইন কিন্তু 1909 সালে, 1909 মরলেমিন্টো, হ্যাঁ মরলেমিন্টো 1909, আর মন্টেগু চেমসফোর্ড হচ্ছে 1919। দেখো নেক্সট কোশ্চেন,
ভারতে প্রথম কবে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়? 1969, এই নিয়ে একটা বইও আছে, তোমরা দেখতে পারো, বইটার নাম খেয়াল নেই। আসলে সব প্রথম থেকে দেখা হয় না সব সময়, তো মাঝখান থেকে দেখি। জন আব্রাহাম, মনে পড়েছে, জন আব্রাহামের কিন্তু একটা বই আছে এই তোমার ইয়ে নিয়ে, পারমাণবিক প্রথম যে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল সেটা তোমরা জানো রাজস্থানের পোখরানে। তো যেটার তোমার ইয়ে নাম মানে স্মাইলিং বুদ্ধা, এটা আমার একটা কোড নেম, তাই না? স্মাইলিং বুদ্ধা, সেটা কত সালে হয়েছিল? 1969, 1971, তোমার 79 নাকি 1978? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান ডি, অর্থাৎ 1978 এই সময় কিন্তু রাজস্থানের পোখরানে তোমার এই পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল, যার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা। ওকে, আর এটা জন আব্রাহামেরই বইটা, দেখো ভীষণই ভালো বই। ওকে, চলো। আর এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ওটা কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সময় যত সম্ভব হয়েছিল, তাও তোমরা একটু আমাকে কমেন্টে জানিও যে কোন প্রধানমন্ত্রী ছিলেন তখন। আলুর চিপসের প্যাকেটে কোন গ্যাস পূর্ণ থাকে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, নাইট্রোজেন। এই আলুর চিপসের প্যাকেটে কিন্তু নাইট্রোজেন পূর্ণ থাকে। দেখো, হাইড্রোজেন নিয়ে বলে একটা কোশ্চেন মনে পড়ে যাচ্ছে, যে যদি বলা হয় জলের তড়িৎ বিশ্লেষণে কোন কোন গ্যাস উৎপন্ন হয়, তো মনে রেখো, জলের যদি তড়িৎ বিশ্লেষণ ইলেকট্রোলাইসিস করা হয় তাহলে কিন্তু হাইড্রোজেন উৎপন্ন হয় আর অক্সিজেন উৎপন্ন হয়। এবার পরীক্ষা আছে কত ভাগ হাইড্রোজেন আর কত ভাগ অক্সিজেন, তো মনে রাখবে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন উৎপন্ন হয়। এবার পরীক্ষা আসে যে অ্যানোডে কী উৎপন্ন হয় আর ক্যাথোডে কী উৎপন্ন হয়, তো মনে রাখবে ক্যাথোডে উৎপন্ন হয় ক্যাথোড, অর্থাৎ সি দিলাম, ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, আর অ্যানোড মানে এ দিলাম, অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। এবার কোশ্চেন আসে এইখান থেকে, দেখো কত কোশ্চেন আসে। কোশ্চেন এরকমও আসে যে অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে, তো মনে রাখবে অ্যানোডে হয় জারণ বিক্রিয়া। কি বললাম? জারণ বিক্রিয়া হয় অ্যানোডে, আর ক্যাথোডে হয় বিজারণ। ঠিক আছে, এই কটা জিনিস মনে রাখলে মোটামুটি, এই যদি তড়িৎ বিশ্লেষণ থেকে জল ওয়াটার ইলেকট্রোলিসিস দেয়, তাহলে এর বাইরে খুব একটা কিছু দেয় না। দেখো, আর অক্সিজেন, এখানে তো অনেক কিছু আছে। অক্সিজেন প্রস্তুত করা হয় পরীক্ষাগারে কোন? পটাশিয়াম ক্লোরাইড থেকে, তাই না? পটাশিয়াম ক্লোরাইড থেকে। এইখানে কোন অনুঘটক ব্যবহার করা হয়? পরীক্ষায় দেয় যে অক্সিজেন প্রস্তুতিতে যে অনুঘটক ব্যবহার করা হয় তার নাম কি, তো তার নাম হচ্ছে, অক্সিজেন প্রস্তুতিতে যে অনুঘটক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে MnO2, অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। অনুঘটক কী করে? অনুঘটক কোনো বিক্রিয়াকে প্রভাবিত করে, অর্থাৎ বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায়। MnO2 হচ্ছে কী অনুঘটক? MnO2 হচ্ছে ধনাত্মক অনুঘটক। কার্বন ডাইঅক্সাইড নিয়ে তো এর আগে অনেক বলেছি। হ্যাঁ, এই কার্বন ডাইঅক্সাইড দেখো, একবার এরকম কোশ্চেন দিয়েছিল যে আমরা জানি কোনো বস্তুকে পোড়ালে কি উৎপন্ন হয়, ধরো যে কোনো কার্বন ঘটিত তুমি কোনো যৌগকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়, কিন্তু যদি বলা হয় যে কার্বন ঘটিত কোনো যৌগকে যদি আংশিক দহন করা হয় তাহলে কি উৎপন্ন হয়? দেখো কোশ্চেন, সম্পূর্ণ দহন করলে হয় কার্বন ডাইঅক্সাইড আর জল, কিন্তু যদি আংশিক কথাটা বলা থাকে না, তখন মনে রাখবে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় আংশিক দহনে। চলো, আরও অনেক বলার থাকে, তবে সব একটা ভিডিওর মাধ্যমে সম্ভব না, যখন যেমন আসবে আমি এগুলো আলোচনা করে দেবো। বলছে কোন মহাসাগরে সর্বাধিক পরিমাণে সমুদ্র গায়ট দেখা যায়? সমুদ্রের গায়ট অ্যাকচুয়ালি কী বলো তো? সমুদ্রের গায়ট অ্যাকচুয়ালি ধরো সমুদ্রের তলায় একটা বিশাল বড় বড় পাহাড় যেগুলো দেখা যায় না উপর থেকে, তো সেগুলো হচ্ছে সমুদ্রের গায়ট বা বাধা বলতে পারো। তো রাইট অ্যান্সার কী হবে? আটলান্টিক মহাসাগর, না ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, নাকি সুমেরু মহাসাগর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে কিন্তু তোমার সর্বাধিক পরিমাণে সমুদ্র গায়ট দেখা যায়। নেক্সট কোশ্চেন, একটি বাজেট নথি যা নির্দিষ্ট আর্থিক বছরের জন্য সরকারের রাজস্ব প্রাপ্তি এবং রাজস্ব ব্যয়ের সঙ্গে সম্পর্কিত, তাকে কি বলা হয়? মানে একটা বাজেট নথি যা রাজস্ব প্রাপ্তি, কতটা পরিমাণ সরকার রাজস্ব প্রাপ্তি হচ্ছে আর রাজস্ব ব্যয় হচ্ছে, এই ঘটনাটাকে, এই যে সম্পর্কটাকে কি বলা হয়? রাজস্ব বাজেট, জিরো বাজেট, দীর্ঘমেয়াদী বাজেট, নাকি মূলধন বাজেট? কোশ্চেনগুলো তোমরা দেখো এবং স্ট্যান্ডার্ডিটি কোথায় রেখেছি। তো পরীক্ষায় কিন্তু এখন আস্তে আস্তে এই টাইপেরই কিন্তু জিনিস আসে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন এ, তাকে বলা হয় রাজস্ব বাজেট। দেখো, জিনিসটা তোমরা রাজস্ব বাজেট জানো, কিন্তু ব্যাপারটা যে এটাই, কোশ্চেনের লেভেল এমন পাল্টাচ্ছে যে জিনিসটা যে এটাই, সেটা তোমরা কিন্তু তখন ওই মুহূর্তে মানে হয়তো বুঝতে পারবে না। তো এই কারণে একবার জাস্ট যদি দেখে রাখো, এই যে প্যাচ ঘোচের যে ব্যাপার চলছে কোশ্চেনের মধ্যে, প্যাচালো একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা, তো এগুলো কিন্তু যত প্র্যাকটিস করবে তত কিন্তু এগুলো জানতে পারবে। নেক্সট কোশ্চেন, অ্যাপেন্ডিক্স
পৌষ্টিক নালীর কোন অংশে যুক্ত? অ্যাপেন্ডিক্স তোমরা জানো যে আমরা কি করি, বিশেষ করে যেগুলো উন্নতশীল দেশ তারা ছোট থেকেই অ্যাপেন্ডিক্সটা বাদ দিয়ে দেয়, কারণ অনেক সময় বড় হলে কি হয়, অ্যাপেন্ডিক্স পেকে যায়, ফলে সেই আবার একটা অপারেশন করা ঝামেলা। তো এই অ্যাপেন্ডিক্স বলছে পৌষ্টিক নালীর, এবং অ্যাপেন্ডিক্সকেই আমরা জানি এটা হচ্ছে এখন তোমার নিষ্ক্রিয় অঙ্গ, তাই না? উপপল্লব, মানুষের চোখের যে উপরে উপপল্লব, এগুলো নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্স, হ্যাঁ নিষ্ক্রিয় অঙ্গ। তারপরে গিনিপিগের কার যেন কক্সিস আছে, যাই হোক এগুলো নিষ্ক্রিয় অঙ্গ। তো বলছে এটা কোন পৌষ্টিক নালীর কোন অংশে যুক্ত? ক্ষুদ্রান্ত, সিকাম, বৃহদন্ত্র নাকি পাকস্থলী? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন বি। এটা কিন্তু সিকামের সাথে জড়িত, এই সিকামের সাথে জড়িত কিন্তু অ্যাপেন্ডিক্স। ক্লিয়ার? চলো, আর এইখান থেকে ক্ষুদ্রান্তে দেখো, এখান থেকে অনেক কোশ্চেন আছে যে ক্ষুদ্রান্তে তোমার কোন, মানে আমাদের প্রোটিন, যে আমরা 3 ধরনের খাবার খাই, মানে বিশেষ করে তোমার ফ্যাট জাতীয়, প্রোটিন জাতীয় আর ভিটামিন জাতীয়, তাই না? ভিটামিন বলতে হ্যাঁ ভিটামিন জাতীয়। তো ক্ষুদ্রান্তে কোন খাদ্যের পাচিত হয়? তো এই টাইপের কিন্তু পাকস্থলীতে কোন খাদ্যের পাচন ঘটে? তো এই টাইপের কোশ্চেনও কিন্তু দেয়। চলো নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? 1884, 1959, 1972 নাকি 1932? তো এটাও কিন্তু এর আগে আলোচনা করেছি, তোমাদের পারা উচিত। তো চেষ্টা করবে তোমরা, আমি আবারও বলেছি, আমি যখন কোনো সেট দেবো তখন তোমরা সেটটা কোনো একটা খাতা পেন নিয়ে বসবে, তোমরা দেখবে কটা হলো। তো এইভাবে কিন্তু নিজেদের অস্তিত্বটাকে বুঝতে পারবে যে কোন জায়গায় তুমি দাঁড়িয়ে আছো। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু 1959 কিন্তু পশ্চিমবঙ্গে বন্যপ্রাণী আইন, যেটা বন্যপ্রাণী সংরক্ষণ আইন, সেটা কিন্তু চালু হয়। আচ্ছা, যদি বলা হয় তোমার ভারতীয় বন আইন কবে চালু হয়? ভারতীয় বন আইন তখন হবে তোমার 1884 কিন্তু ভারতীয় বন আইন চালু হয়। আর বন্যপ্রাণী সংরক্ষণ আইন, দেখো পশ্চিমবঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় 1959, আর সারা ভারতে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইন যেটা চালু হয় সেটা হচ্ছে 1972। ওকে, আর তোমার গন্ডার সংরক্ষণ আইন, এটা কিন্তু 1932, গন্ডার সংরক্ষণ আইন। চলো নেক্সট কোশ্চেন। বলছে তপন কুমার পটনায়ক, কি বললাম? তপন কুমার পটনায়ক কোন নৃত্যের সঙ্গে জড়িত? ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিহু, ভারতনাট্যম, কত্থক, ছৌ। তো এর আগে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু দেবেই, যে কোন ব্যক্তি কোন নৃত্যের সঙ্গে জড়িত। তো তপন কুমার পটনায়ক কিন্তু ছৌ নৃত্যের সঙ্গে জড়িত। ভারতনাট্যমের সঙ্গে অনেক মৃণালী সারাভাই, তারপরে আরও অনেকে আছে, তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে রেখো। ওকে, এর সাথে দেখো তোমার এই ছৌ নৃত্যের সাথে তপন কুমার পটনায়ক বাদেও তোমরা মনে রাখবে গোপাল প্রসাদ দুবে, রাজেন্দ্র কুমার পটনায়ক, তারপরে ত্রিলোচন মোহান্ত, ভুবন কুমার, এরা কিন্তু এই ছৌ নৃত্যের সাথে জড়িত। ভারতনাট্যমের সাথে জড়িত ব্যক্তি অনেক নামগুলো বলে দিয়েছি, সেইগুলো তোমরা আগে দেখো। আচ্ছা, ভারতনাট্যম কোথাকার লোকনৃত্য তোমরা জানো? তামিলনাড়ু, তাই না? আর ছৌ তো জানো, ছৌ হচ্ছে পশ্চিমবঙ্গ, আর বিহু হচ্ছে আসামের লোকনৃত্য। চলো নেক্সট কোশ্চেন। আইন অমান্য আন্দোলন কত খ্রিস্টাব্দে প্রত্যাহার করা হয়? চালু হয় বলেনি, প্রত্যাহার করা হয়। 1938, 1934, 1933 নাকি 1932? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ 1934 কিন্তু আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়। এই আইন অমান্য আন্দোলন থেকে অনেক কোশ্চেন হয়, কিসের জন্য প্রত্যাহার করা হয়, এটা কত সালে চালু হয়, এগুলো কিন্তু এর আগে পুরো ডিটেলসে আলোচনা করেছি। ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো, আর ভালো লাগলে তোমরা লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নিউ ভিউয়ার্স আছো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোশ্চেন। কোন দেশের আইনসভা জরুরিকালীন বা আপাতকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলির কোনো পরিবর্তন করতে পারে না? আমেরিকা, ব্রিটেন, ভারত, কানাডা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু আমেরিকা। কিন্তু দেখো বলছে কোন দেশের আইনসভা জরুরিকালীন বা আপাতকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলির কোনো পরিবর্তন করতে পারে না। তো এই রাইট অ্যান্সার কিন্তু আমেরিকা, কেউ ভুল করে ভারত করে দিও না। ক্লিয়ার? তো আমেরিকা কিন্তু এই তোমার মৌলিক অধিকারগুলো কোনো পরিবর্তন করতে পারে না। ভারতে মৌলিক অধিকার কটা আছে? ভারতে মৌলিক অধিকার কিন্তু 6টা আছে। মৌলিক অধিকার কত নম্বর ধারায় ডিটেলসে আলোচনা করেছি, বারবার বলছি, তার কারণ তোমরা যারা দেখছো, নিউ আছো, যারা পুরনো আছো তারা তো জানোই, যারা নিউ আছো তারা যেন দেখে নাও সেইগুলো। যেসব মাছ মিষ্টি জলে বসবাস করে কিন্তু ডিম পাড়ার সময় সমুদ্রে চলে যায় তাদের কি বলে? দেখো, বসবাস করে তো মিষ্টি জলে, কিন্তু ডিম পাড়ার সময় সমুদ্রে চলে যায়, তাদেরকে কি বলে? ক্যাটাড্রোমাস, অ্যামফিড্রোমাস, অ্যানাড্রোমাস নাকি পিলেজিক মাছ? তো ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধু নোট ডাউন করে নিও, নোট ডাউন করো, নাহলে ভিডিওগুলো বারবার দেখো যখনই সময় পাবে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ক্যাটাড্রোমাস মাছ বলা হয় তাদেরকে, কি ক্যাটাড্রোমাস মাছ।
ওকে। আর এই যে তাহলে জিনিসগুলো কি, এই বাকি জিনিসগুলো একটু বলে দিই। অ্যাম্ফিড্রোমাস মাছটা কি, মানে অ্যাম্ফিড্রোমাস মাছ কাদের বলা হয়? তো এরা 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 কী টাইপের হয়, এরা কিছু সময় তোমার মিষ্টি জলে থাকে আর কিছু সময় নোনা জলে বসবাস করে, মানে ঠিক ওই মোহনার কাছাকাছি থাকে। ক্লিয়ার? যেগুলো ধরো যেমন ইলিশ মাছ কি হয়, ইলিশ মাছ কিন্তু তোমার ডিম পাড়ে মিষ্টি জলে, আর থাকে কিন্তু তোমার তোমার ওই নোনা জলে, সমুদ্রের জলে। ক্লিয়ার? ওরা সারা জীবন ম্যাক্সিমামটাই সমুদ্রের জলে, আর ডিম পাড়ার সময় মিষ্টি জলে আসে। তো সেটা এক ধরনের। কিন্তু যারা মিষ্টি জলেও থাকে আবার সমুদ্র জলেও থাকে, দুই জলে, অর্থাৎ মোহনার খুব কাছাকাছি থাকে। তার কেননা মিষ্টি জল সমুদ্র জলের মিলন স্থানটাকে আমরা কী বলি, ম্যাক্সিমাম মোহনা বলি, তাই না? মোহনার আরও ডেফিনেশন আছে, কিন্তু এটা হচ্ছে নর্মাল একটা ভাষা, নর্মাল ল্যাঙ্গুয়েজে যদি বলা হয় মিষ্টি জল আর সমুদ্র জলের যে মিডিল সেটাকে বলা হয় মোহনা। তো এটা হচ্ছে তোমার অ্যাম্ফিড্রোমাস মাছ। আর যেটা হচ্ছে তোমার অ্যানাড্রোমাস যে মাছগুলো, তারা কি হয়, মানে সমুদ্রে বাস করে কিন্তু ডিম পাড়ার সময় মিষ্টি জলে আসে, যেটা বললাম ইলিশ, তাই না? সমুদ্রে বসবাস করে কিন্তু ডিম পাড়ার সময় মিষ্টি জলে আসে, তারা হচ্ছে অ্যানাড্রোমাস। আর পিলেজিক মাছটা কি, পিলেজিক মাছ তারা হচ্ছে তোমার মানে এরা সমুদ্রে বাস করে কিন্তু তুমি উপরিভাগে বাস করে, কোনো সমুদ্রের গভীরে না। সমুদ্রের গভীরে যারা বাস করে তাদের একটা নাম আছে, যারা গভীরে বাস করে, যেমন তোমার তিমি, হ্যাঁ। তো এই টাইপের কিন্তু সমুদ্রের গভীরে বাস করে। তা সমুদ্রের উপরিভাগে যারা বাস করে তাদের বলা হয় পিলেজিক মাছ। তাহলে আশা করি তোমরা বুঝেছো যে কোন মাছের কি ব্যাপার। তো এইখান থেকে যে কোনো একটা অ্যাম্ফিড্রোমাস, এরা ঘন ঘন সমুদ্র, ঘন ঘন তোমার মিষ্টি। অ্যানাড্রোমাস কি, এরা ডিম পাড়ে মিষ্টি জলে বাস করে সমুদ্রের জলে। পিলেজিক কি, সমুদ্রের উপরিতলে। আর ক্যাটাড্রোমাস কি, ক্যাটাড্রোমাস হচ্ছে এরা ডিম পাড়ার সময় সমুদ্রে যায়, ঠিক উল্টো, মানে অ্যানাড্রোমাস মাছের উল্টোটাই হচ্ছে ক্যাটাড্রোমাস মাছ। দেখো এগুলো কিন্তু ডিটেলসে এইভাবে একটু দেখে নিও, পড়ে নিও। নিম্নলিখিত কোন সুড়ঙ্গটি ভারতের সবচেয়ে দীর্ঘতম সুড়ঙ্গ? বাকিংহাম টানেল, সর্দার টানেল, নাকি ইন্দিরা গান্ধী সর্দার টানেল, নাকি যাই হোক ইন্দিরা গান্ধী টানেল, নাকি উপরের কোনোটি নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন সি, যেটা ইন্দিরা গান্ধী টানেল। এটা কিন্তু তোমার ভারতের সবচেয়ে দীর্ঘতম সুড়ঙ্গ। তো এখানে কিন্তু কোন টানেল কোথায় আছে সেটাও কিন্তু তোমাদের দেখে রাখা উচিত বা দেখে রেখো। নেক্সট কোশ্চেন বলছে আলাউদ্দিন খলজিকে কে হত্যা করেছিলেন? এটা কিন্তু রিপিট কোশ্চেন, তোমরা চেষ্টা করো নিজেরা করতে। বলছে শিহাবুদ্দিন, মালিক কাফুর, মুবারক খলজি, নাকি খসরু শাহ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু মালিক কাফুর, তার সেনাপতিই কিন্তু এই আলাউদ্দিন খলজিকে হত্যা করেছিলেন। চলো নেক্সট কোশ্চেন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রস্তাবনা ভারতীয় সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, সেটা কোন মামলায় রায় দেয়? মিনার্ভা মিলস মামলা, কেশবানন্দে ভারতী মামলা, নাকি মানেকা গান্ধী মামলা, নাকি বেরুবাড়ি মামলা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু কেশবানন্দ ভারতী মামলা। এই মামলায় রায় দেয় যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। এই বাকি মামলাগুলো কিন্তু এর আগে আলোচনা করি, মানেকা গান্ধী, মিনার্ভা মিলস মামলা, এগুলো কিন্তু তোমরা দেখে নিও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, প্রধানমন্ত্রী মোদী কত সালে জল জীবন মিশন চালু করেন? 2022, 2019, 2018, নাকি 2014? যেগুলো স্টার্ট দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা মনে রেখো। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার 2019, অর্থাৎ 2019 এই সালে কিন্তু প্রধানমন্ত্রী জল জীবন মিশন চালু করেন। দেখো আরও কয়েকটা মিশনের নাম তোমাদের একটু জেনে রাখি, যে তোমরা জানো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেটা কিন্তু 2015 সালে কিন্তু এই কৌশল বিকাশ যোজনা চালু করেন। আর যেটা উজ্জ্বলা যোজনা, অর্থাৎ ঘরে ঘরে যে তোমার বিনা পয়সায় যে যাদের বিপিএল আছে তাদের যে তোমার গ্যাস যে বিতরণ করা হয়েছে, গ্যাস দেওয়া হয়েছে, সেটা কিন্তু 2016 সালে কিন্তু তোমার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যেটা, সেটা 2016 সালে কিন্তু চালু হয়। আর জল জীবন মিশন সেটা হচ্ছে 2019। তাহলে 2015 তোমার হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, 2016 হচ্ছে উজ্জ্বলা যোজনা, 2019 হচ্ছে জল জীবন মিশন, অর্থাৎ ঘর ঘর মে জল যাকে বলা হয়। ওকে, কবে নেতাজি দিল্লি চলো ডাক দেন? সেটা কোন সালে? 1944 5ই জুলাই, 1943 5ই জুলাই, নাকি 1943 5ই সেপ্টেম্বর, 1944 5ই আগস্ট? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ 1943 5ই জুলাই তিনি কিন্তু দিল্লি চলো বা নেতাজি দিল্লি চলো ডাক দেন। তো সাল এবং ডেট এখন তো তোমরা জানো যে ডেট হিসাবে কিন্তু এখন কোশ্চেন দিচ্ছে।
বলছে নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপের মধ্যে যে প্রণালী অবস্থিত তাকে কি বলা হয়? ভারতের সাথে বিভিন্ন যে প্রণালী তোমরা তো জানো, ভারত শ্রীলঙ্কা, তারপরে ওই লক, এলএসি, হ্যাঁ ল্যাক, এগুলো কিন্তু তো জানো, এগুলো অনেকেই পড়ে, কিন্তু এখন আরও ডিপলি যাচ্ছে। তো এই কারণে আমি এই কোশ্চেনটা চুজ করেছি যে নিউজিল্যান্ডের যে উত্তর আর দক্ষিণ দ্বীপের মাঝে কোন প্রণালী অবস্থিত? কুক প্রণালী, বেস প্রণালী, মালাক্কা প্রণালী নাকি বেরিং প্রণালী? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান এ, অর্থাৎ কুক প্রণালী কিন্তু নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপের মাঝে অবস্থিত। দেখো এইখানে আরও যেসব প্রণালী আছে সেগুলো নিয়ে একটু বলি তোমাদের, যে এই যে বেস প্রণালী, এই বেস প্রণালী হচ্ছে অস্ট্রেলিয়া ও তাসমান দেশের মধ্যে কিন্তু অবস্থিত প্রণালী হচ্ছে বেস প্রণালী, অস্ট্রেলিয়া ও তাসমান। আর পারস্য উপসাগর আর ওমান উপসাগর হচ্ছে মালাক্কা প্রণালী, তোমরা জানো মালাক্কা প্রণালী কিন্তু পারস্য আর ওমানের মধ্যে মালাক্কা। আর বেরিং প্রণালী হচ্ছে তোমার আলাস্কা ও সাইবেরিয়ার মধ্যে। তাহলে কি বেরিং হচ্ছে আলাস্কা ও সাইবেরিয়া, মালাক্কা হচ্ছে পারস্য আর ওমান উপসাগর, আর অস্ট্রেলিয়া ও তাসমান হচ্ছে বেস প্রণালী, আর কুক প্রণালী হচ্ছে নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপের মাঝখানে। নেক্সট কোশ্চেন, নিচের কোন প্রাণীটির দেহে রক্ত সংবহনতন্ত্রের পরিবর্তে জল সংবহনতন্ত্র ঘটে? দেখো আমরা জানি যে মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে ম্যাক্সিমাম কী সংবহন হয়? রক্ত সংবহনতন্ত্র। তো যদি যেই রক্ত সংবহনতন্ত্র এটা বলছি, তো এটার আবিষ্কার থাকে, তো এটা কিন্তু পরীক্ষা আসে যে আমাদের যে সংবহনতন্ত্র বা রক্তের যে পরিবহন হয় এর আবিষ্কারকে উইলিয়াম হার্ভে। আর রক্তের গ্রুপকে আবিষ্কার করে সেটা হচ্ছে ভিয়েনা চিকিৎসক ল্যান্ড স্টেইনার। কিন্তু আমরা মূল কোশ্চেনে চলে যাই যে এই যে রক্ত সংবহনতন্ত্রের পরিবর্তে জল সংবহনতন্ত্র ঘটে, এটা নিচের কোন প্রাণীতে? বলছে মাছ, তারা মাছ, কেঁচো, জেলিফিশ। তো রাইট অ্যান্সার কী হবে? তারা মাছে কিন্তু মনে রেখো রক্ত সংবহনতন্ত্র হয় না, তাদের জল সংবহনতন্ত্র দেখা যায়। এইখানে এটা কিন্তু তোমরা মনে রেখো, ওকে। তো এইখানে আর তেমন কিছু, কেঁচোর জানো, কেঁচোর রেচনাঙ্গ কী, হ্যাঁ নেফ্রিডিয়া, তারপর তোমার জেলিফিশের আছে না। তো চলো নেক্সট কোশ্চেন, কারা কোন পর্বের এটা দেয়, কারা কোন পর্বের অন্তর্গত? জেলিফিশ, তারপরে কেঁচো যেমন অ্যানিলিডা পর্বের অন্তর্গত, যেসব অঙ্গুরিমাল প্রাণী তারা অ্যানিলিডা পর্বের অন্তর্গত হয়, তো এইগুলো দেয় কিন্তু। মালদ্বীপের মুদ্রা কী নামে পরিচিত? রুফিয়া, রুবল, রিয়াল, লিরা। তো মালদ্বীপের মুদ্রা, মালদ্বীপ তো জানো খুব হট নিউজে ছিল কিন্তু। তো যাই হোক, কী নামে পরিচিত? রাইট আনসার কিন্তু রুফিয়া হচ্ছে মালদ্বীপের মুদ্রা। আর মালদ্বীপের তোমার যে সংসদ সেটা কী নামে পরিচিত? পরীক্ষায় দেয় মজলিস। হ্যাঁ, মালদ্বীপের সংসদ কিন্তু মজলিস। আচ্ছা, রুবেল হচ্ছে কার? রুবেল হচ্ছে তোমার রাশিয়া, অনেকবার পড়িয়েছি। রিয়াল হচ্ছে সৌদি আরব। আর তোমার লিরা কিন্তু মনে রেখো, লিরাটা আসে ইটালি আর হচ্ছে মাল্টা, এই দেশের কিন্তু মুদ্রা হচ্ছে লিরা। ইটালিটা মনে রেখো। নেক্সট, মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মুসলিম লীগের প্রথম সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, খাজা নাজিমুদ্দিন, খাজা সলিমুল্লাহ নাকি আগা খান? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার কিন্তু অপশান ডি, আগা খান কিন্তু এই মুসলিম লীগের প্রধান সভাপতি ছিল। আচ্ছা, আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম বা তোমরা কমেন্টে জানিও, এই আগা খান কী নামে পরিচিত বা আগা খান কী হিসাবে পরিচিত? হ্যাঁ, এটা তোমরা একটু আমাকে জানিও, বা আগা খানের একটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ একটা কিছু বলো। সীমান্ত গান্ধী, আচ্ছা বলেই দিলাম, সীমান্ত গান্ধী কাকে বলা হয় বলো? সীমান্ত গান্ধী তো খান আব্দুল গফর খান। তো চলো, এটা কিছুই থাকলো না। যাই হোক, আগা খান হচ্ছে মুসলিম লীগের প্রথম সভাপতি। ওকে, আমি সীমান্ত গান্ধীটা এক করে ফেলেছিলাম আগা খানের সঙ্গে। তো চলো নেক্সট কোশ্চেন, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কি কোট্টা, বেঙ্গালুর, চিকমাগালুর নাকি নতুন দিল্লি? রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কর্ণাটকের চিকমাগালুর কিন্তু এই ভারতের কফি গবেষণাগার কিন্তু অবস্থিত কর্ণাটকের চিকমাগালুর। নেক্সট কোশ্চেন, মিহির কুলকেত কি নামে অভিহিত করা হয়? মিহির কুলকেত কি নামে অভিহিত করা হয়? হারকিউলিক্স, ভারতের হিটলার, ভারতের এটিলা নাকি বর্বর রাজা? তো রাইট আনসার কিন্তু ভারতের এটিলা হচ্ছে, এই মিহির কুলকে ভারতের এটিলা নামে অভিহিত করা হয়। নেক্সট কোশ্চেন, চেচেন কোন দেশের জঙ্গি সংগঠনের নাম? তো একটা দিতে পারে, কেননা জঙ্গি সংগঠন ইউএনএসসিতে খুব হাইলাইট হয়, যেই নিয়ে আলোচনা হয়। তো রাশিয়া, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান। তো রাইট আনসার কী হবে? রাইট আনসার কিন্তু অপশান এ, অর্থাৎ রাশিয়ার একটা জঙ্গি সংগঠন হচ্ছে চেচেন। তাহলে চেচেন কোন দেশের জঙ্গি সংগঠন? রাশিয়া। আচ্ছা, তুরস্কের একটা জঙ্গি সংগঠন হচ্ছে তোমার মনে রেখো কুর্দু। কি বললাম? কুর্দু।
এই যে কুর্দু যে জঙ্গি সংগঠন সেটা হচ্ছে তোমার তুরস্ক, আর আফগানিস্তানে তোমরা জানো, আফগানিস্তানে এটা বললাম না, আল কায়দা, আর পাকিস্তানের তো জঙ্গি সংগঠন ISI, তাই না? তারপরে লস্কর ই তৈবা, হরকত উল মুজাহিদ্দিন, এটা হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠন। চলো, কে প্রস্তাবনাকে ভারতের সংবিধানের আত্মা বলে মনে করেন? জি অস্টিন, ঠাকুরদাস ভার্গব, আর্নেস্ট বার্কার, MV পাইলি। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ ঠাকুরদাস ভার্গব। ইনি কিন্তু ভারতের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করেন ঠাকুরদাস ভার্গব। আর্নেস্ট বার্কার কি মনে করেন? আর্নেস্ট বার্কারের যে তিনি কি তথ্য দিয়েছিলেন বা তিনি কি বলেছিলেন এটাও কিন্তু এর আগে বলেছি। MV পাইলি এটাও বলেছি, জি অস্টিন এটাও বলেছি। তো এইগুলো কিন্তু আর বলছি না, এগুলো কিন্তু তোমরা দেখে নিও। নেক্সট কোশ্চেন। প্রথম ভিডিও 1 থেকে 10-এর মধ্যে এই জিনিসগুলো আলোচনা করেছি যে কোন ব্যক্তি কি বলেছিলেন। আচ্ছা, পোর্সেলিন টাওয়ার কোথায় অবস্থিত? পোর্সেলিন টাওয়ার মস্কো, ওয়াশিংটন, নানকিং নাকি নিউ ইয়র্ক? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ নানকিংয়ে কিন্তু এই পোর্সেলিন টাওয়ারটা কিন্তু অবস্থিত। ওকে, আর তাহলে পোর্সেলিন টাওয়ার হচ্ছে নানকিং। আচ্ছা, মস্কোতে কী অবস্থিত? মস্কোতে কিন্তু রেড স্কোয়ার অবস্থিত। আর পেন্টাগন কোথায়? পেন্টাগন হচ্ছে তোমার ওয়াশিংটনে, হোয়াইট হাউস ওয়াশিংটনে, নিউ ইয়র্কে কি? নিউ ইয়র্কে হচ্ছে তোমার স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, বলছে জমিদার সমিতি কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, রামমোহন রায় নাকি দ্বারকানাথ ঠাকুর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান ডি, অর্থাৎ দ্বারকানাথ ঠাকুর কিন্তু এই জমিদার সমিতি কিন্তু প্রতিষ্ঠা করেন। পরীক্ষা আসে যে কত খ্রিস্টাব্দে এই জমিদার সমিতি দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন, সেটা কিন্তু মনে রাখো একটু। 1838 খ্রিস্টাব্দে কিন্তু দ্বারকানাথ ঠাকুর জমিদার সমিতি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, বলছে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতের দারিদ্র্য সীমা গণনার জন্য নমুনা সমীক্ষা পরিচালনা করে? ভারতের যে দারিদ্র্য সীমা সেটা গণনার জন্য নমুনা সমীক্ষা পরিচালনা করে নিচের কোন মানে সংস্থা? বলছে অর্থ মন্ত্রণালয়, RBI, SCO নাকি NSSO? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান ডি, অর্থাৎ NSSO কিন্তু এই দারিদ্র্য সীমা, ভারতের দারিদ্র্য সীমার নিচে বা দারিদ্র্য সীমা কী পরিস্থিতি আছে সেটা কিন্তু NSSO কিন্তু পরিচালনা করে। দেখো এর সাথে একটা জিনিস মনে রেখো যে NSSOর সম্পূর্ণ নাম কি? তো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। কি? ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। তো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এটা হচ্ছে NSSOর সম্পূর্ণ নাম। আর NSSO মানে কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? এটা মনে রেখো যে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের কিন্তু তার অধীনে কিন্তু এই NSSO কাজ করে। চলো নেক্সট কোশ্চেন। নাইট্রিক অক্সাইড কি বলছে? নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে কি উৎপন্ন করে? দেখো নাইট্রিক অক্সাইডের সংকেত কি আগে জানো? 3টে সংকেত একটু ভালো করে মনে রাখো। একটা হচ্ছে NO2, একটা হচ্ছে N2O, একটা হচ্ছে NO। দেখো এই 3টে সংকেত একটু ভালো করে মনে রাখো, গন্ডগোল করে। NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড। ভালো করে দেখো, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, যেটা হচ্ছে লাফিং গ্যাস বলা হয়, এই জন্য নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। আর NO হচ্ছে নাইট্রিক অক্সাইড, তো আমাকে NOর কথা বলা হয়েছে। ক্লিয়ার? তো এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? তো রাইট অ্যান্সার কিন্তু অপশান এ, অর্থাৎ NO2 উৎপন্ন করে। অর্থাৎ NO+O2 মানে অক্সিজেনের সংস্পর্শে এটা বিক্রিয়া করে কিন্তু NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তোমার উৎপন্ন করে। এবার এইদিকে তুমি দাও, এদিকে 2 দাও, তাহলেই কিন্তু এখানে 2 দিলে ব্যালেন্স কমপ্লিট, অর্থাৎ 2NO+O2 সমান 2NO2। দেখো দুটো নাইট্রোজেন আর এখানে অক্সিজেন আছে টোটাল কত? এদিকে 2 আর এদিকে 2 4, তার মানে এইদিকেও 2 2 4। তো এই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে N2ওকে কী বলা হয়? N2 হচ্ছে নাইট্রাস অক্সাইড। এর নাম কি? একে কী বলা হয়? একে কিন্তু লাফিং গ্যাস বলা হয়, এটাও কিন্তু মনে রেখো। নেক্সট, সাতবাহন যুগের মুদ্রাকে কি বলা হতো? রুবেল, পটিন মুদ্রা, টাকা নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু পটিন মুদ্রা বলা হতো। কি? সাতবাহন যুগের মুদ্রাকে বলা হতো পটিন মুদ্রা। নেক্সট কোশ্চেন, চিপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? চিপ
বাস্কেটবল, দাবা, ফুটবল, ক্রিকেট। তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ ফুটবলের সঙ্গে কিন্তু এই চিপ কথাটি জড়িত। এর সাথে আরও দেখো কিছু বলে দিচ্ছি, যেটা বাস্কেটবলের সাথে জড়িত হচ্ছে কি ড্রিবলিং, ডাঙ্ক, হেডবল, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার লে আপ, তারপর 3 পয়েন্ট। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা নাম বললাম, কি 3 পয়েন্ট নামটা কিন্তু বাস্কেটবলের সঙ্গে জড়িত। হেডবল তো তোমরা জানো, হ্যাঁ, ড্রিবলিং এটাও কিন্তু পরীক্ষায় দেয়, ড্রিবলিং, হ্যাঁ, লে আপ, তারপরে 3 পয়েন্ট, এই তিনটে খুব দেয়। দাবার সাথে জড়িত যেসব নামগুলো কি চেকমেট, তারপর গাম্বিটটা খুব পরীক্ষায় দেয়। তারপর হচ্ছে তোমার নাইট, পন, কুইন, হ্যাঁ, কুইন তো তোমরা জানো, কুইন আছে, রাজা আছে। আচ্ছা, তোমার ফুটবলের সাথে জড়িত যেমন কি লব, বুকিং, তারপরে তোমার হচ্ছে ট্রাইবেকার, এটা তো জানো, হ্যাট্রিক, ফাউল, এগুলো ফুটবলের সাথে জড়িত। ক্রিকেটের সাথে জড়িত কি গুগলিটা খুব দেয়, গুগলি পরীক্ষা দেয়। ফলো অনও কিন্তু খুব দেয়, যে ফলো অন নিচের কোন খেলার সঙ্গে জড়িত, ফলো অন কিন্তু এই ক্রিকেটের সাথে জড়িত। ওভার পিচ, এগুলো কিন্তু ক্রিকেটের সাথে জড়িত। নেক্সট কোশ্চেন, তাহলে চিপ কার সাথে জড়িত? চিপ খেলাটি কিন্তু তোমার ফুটবলের সাথে জড়িত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44 কি বলেছে? বলছে স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টাকে? হার্চ, জিম ডেভিস, বব স্যান্টানা নাকি স্ট্যানলি? তো স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টাকে সেটা কিন্তু স্ট্যানলি, কিন্তু এই স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা স্ট্যানলি। পেনটা একটু ডিস্টার্ব করছে, একটু মাঝে মাঝে দেরি হয়ে যাচ্ছে। নেক্সট বলছে মাউন্ট এভারেস্ট তিব্বতে কি নামে পরিচিত? সাগরমাতা, কি চোমোলাঙ্গামা, নাকি পিক 15, নাকি মাউন্ট এভারেস্ট নামেই পরিচিত? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ লাঙ্গামা, হ্যাঁ, চোমোলাঙ্গামা। এই মাউন্ট এভারেস্ট এইটাই তিব্বতে চোমোলাঙ্গামা নামে কিন্তু পরিচিত। দেখো এইখানে তোমার নেপালে তো মাউন্ট এভারেস্ট নামে পরিচিত, আমরা ভারতেও মাউন্ট এভারেস্টই বলি। আর মাউন্ট এভারেস্টের আগের নাম কিন্তু ছিল এই পিক 15, ঠিক আছে, পিক 15, এটা মাউন্ট এভারেস্টের আগের নাম ছিল পিক 15, এটাও কিন্তু একটু মনে রেখো। নেক্সট কোশ্চেন, ভারতে সবুজ বিপ্লবের প্রথম পর্যায় ছিল, মানে কোন সালে ছিল সবুজ বিপ্লবের প্রথম পর্যায়? প্রথম কথা বলি, এখানে পর্যায় থেকে সবুজ বিপ্লবের জনককে পরীক্ষা আসে, যে সবুজ বিপ্লবের জনককে ভারতে যদি সবুজ বিপ্লবের জনক বলা হয় তখন হবে তোমার MS স্বামীনাথন, কিন্তু যদি বলা হয় বিশ্বে সবুজ বিপ্লবের জনককে তখন কিন্তু হবে নরম্যান বোরলগ। তো এটা কিন্তু মনে রেখো, নরম্যান বোরলগ হচ্ছে বিশ্বে সবুজ বিপ্লবের জনক সারা ওয়ার্ল্ডে, আর ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। ক্লিয়ার? আর সবুজ বিপ্লব মূলত কোন শস্যের সাথে জড়িত? মূলত হচ্ছে গম, কিন্তু ধান ওইসবের সাথেও জড়িত, মূলত হচ্ছে গম উৎপাদনের সঙ্গে কিন্তু সবুজ বিপ্লব জড়িত। আচ্ছা, এবার হচ্ছে আমার প্রথম পর্যায় কোনটা ছিল? 1940 থেকে 50, নাকি 70 থেকে 80, নাকি 60 থেকে 70, নাকি 1950 থেকে 60? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান সি, অর্থাৎ 1960 থেকে 70-এর দশক, কিন্তু 60 থেকে 70-এর মধ্যে এই সবুজ বিপ্লবের প্রথম পর্যায় ছিল এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 47, কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ আখ্যা দেওয়া হয়েছে? সুন্দরবন তোমরা জানো, পশ্চিমবঙ্গে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তার কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ আখ্যা দেওয়া হয়েছে? 1988, 1989, 1990, নাকি 1987? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ 1989 এই সালে কিন্তু এই সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, এর সাথে কিন্তু তোমরা এই পশ্চিমবঙ্গে যে কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তারপরে তোমার যেটা হচ্ছে ওই কি বলা হয়, আর এর সাথে সাথে কতগুলো ইউনেস্কো হেরিটেজ যে আছে সেগুলো কিন্তু দেখে নিও, হ্যাঁ। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে নিম্নলিখিত কোন পাহাড়টি বীরভূম জেলায় রয়েছে? বীরভূম জেলায় পাঞ্চেত, মামাভাগ্নে, অযোধ্যা, বিহারীনাথ। পশ্চিমবঙ্গের জন্য এই সব কোশ্চেন তো গুরুত্বপূর্ণ, হ্যাঁ। বিভিন্ন অন্য মানে কেন্দ্রের সেন্ট্রালের পরীক্ষা এগুলো খুব একটা আসে না, কিন্তু রাজ্যের পরীক্ষা কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে। কোন জেলায় কি পাহাড় আছে, তো এগুলো কিন্তু ভালো করে দেখো। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান বি, অর্থাৎ মামাভাগ্নে পাহাড় কিন্তু এই বীরভূম জেলায় আছে। আচ্ছা, এর সাথে তোমার একটু মনে রেখো যে এই যে পাঞ্চেত, সেটা হচ্ছে কোথায়? পুরুলিয়া। তোমার অযোধ্যা বা পাঞ্চেত, অযোধ্যা, এগুলো সবই পুরুলিয়া। আর অযোধ্যার সর্বোচ্চ শৃঙ্গ কি পরীক্ষা আসে? অযোধ্যার সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু, তাই না? গোর্গাবুরু। আর বিহারীনাথ পাহাড় কোথায় আছে? বিহারীনাথ আছে, আচ্ছা বিহারীনাথ
তোমার এই মামা ভাগ্নে তো বললাম বীরভূম, তাই না? আর তোমার বিহারীনাথটা কোথায় আছে? বিহারীনাথটা যত সম্ভব বাঁকুড়ায় আছে। তো তোমরা একটু আমাকে এটা ইয়ে করে কমেন্ট করো বিহারীনাথটা বাঁকুড়ায় আছে কিনা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 থেকে 6 বছর করা হয়েছে? দেখো প্রথমে 6 ছিল, তারপরে 5 হয়েছে, ক্লিয়ার। আবার কিন্তু 5 থেকে 6 করা হয়েছে। তো এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 42, 44, 52, 81। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু অপশান এ, অর্থাৎ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই লোকসভার যে কার্যকালের মেয়াদ সদস্যদের, সেটা কিন্তু 5 থেকে 6 বছর করা হয়েছে। আর তোমার এই 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা 5 বছর করা হয়েছিল, কিন্তু আবার 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু সেটা তোমার 5 থেকে 6 বছর করা হয়েছে। তাহলে বর্তমানে লোকসভার যে কার্যকাল মেয়াদ বর্তমানে কত? বর্তমানে কিন্তু 5 বছর। দেখো 42 তো আগে না, তো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 5 থেকে 6 করা হয়েছিল, কিন্তু আবার 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়? 6 থেকে আবার 5 করা হয়, তাই না? তাহলে বর্তমানে যে লোকসভার কার্যকালের মেয়াদ সেটা হচ্ছে তোমার 5 বছর, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। নিচের কোন ধাতুটির আকরিক সিডেরাইট? লোহা, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু লোহার আকরিকের নামই হচ্ছে সিডেরাইট। আর লোহার আরও দুটো প্রধান আকরিক হচ্ছে তোমার ম্যাগনেটাইট আর হিমাটাইট। তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, যে এদের সংকেত দেয়। দেখো ম্যাগনেটাইট হচ্ছে তোমার Fe2O, এটা হচ্ছে তোমার হিমাটাইট, Fe2O3 তোমার হিমাটাইট, আর Fe3O4 এটা হচ্ছে ম্যাগনেটাইট, ক্লিয়ার। আর লোহার সিডেরাইট হচ্ছে লোহার কার্বনের রূপে আকরিক, পরীক্ষা দেয় Fe2CO3। তো কার্বনের রূপে যদি বলে পরীক্ষায় আসে যে লোহার কার্বনের রূপে আকরিক কোনটা, তো কার্বনের রূপে আকরিক হচ্ছে সিডেরাইট। তো এইভাবে কার্বনের রূপে, অক্সাইড রূপে, হ্যাঁ, সালফাইড রূপে, যেমন যদি বলা হয় লোহার সালফাইড রূপে আকরিক, তো পরীক্ষা কিন্তু এখন এই টাইপের দেয়, ডিরেক্টলি বলবে না যে সিডেরাইট কার আকরিক। এটা খুব পাতি কোশ্চেন হয়ে যাবে। সিডেরাইট আকরিক হচ্ছে লোহা, কিন্তু যদি তোমার পরীক্ষায় কোশ্চেন করে যে লোহার কার্বনের রূপে আকরিক কোনটা, অক্সাইড রূপে আকরিক কোনটা, সালফাইড রূপে আকরিক কোনটা, তখন কিন্তু কোশ্চেনটার লেভেল আরও স্ট্যান্ডার্ড হলো। এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, যেগুলো আমি পরে আস্তে আস্তে আরও জানাবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, এবং ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।